রাজনীতি করাটা উচিত নয়? দেখুন, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর বিষয়, সরকারের বিষয়। আমরা যেটুকু জানি সেটুকু, বিষয়টা অত্যন্ত সিরিয়াস। মূলত তিনটি কারণে মাননীয় মুখ্যমন্ত্রী রেলের অনুষ্ঠানে যাবেন না। তিনটি কারণ। এক, যে প্রজেক্টগুলি নিয়ে উদ্বোধনের কথা হচ্ছে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তিনি তৈরি করে গেছিলেন, তিনি টাকা বরাদ্দ করেছিলেন, তিনি ভেবেছিলেন। এতদিন ধরে ফেলে রাখা হয়েছে। আজকে একটা বাড়ির তৈরি হচ্ছে, একটা ওখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, অমুক তমুক করে দেরি করে করে এখন এসে ভোটের মুখে উদ্বোধন করে নেমপ্লেটে নিজেদের নাম লেখার একটা রাজনীতি। এটা বিজেপি এই রাজনীতিটা করছে। গোটা প্ল্যানিং, টাকা স্যাংশন সমস্তটা মমতা ব্যানার্জির করা, এতদিন ধরে তৈরি করেছে। এক। দুই, এর আগে সাংবিধানিক চেয়ারকে গুরুত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু সেখানে বিজেপির এক শ্রেণীর উচ্ছৃঙ্খল সমর্থক যেভাবে বিশৃঙ্খলা তৈরি করেছেন, এদের কোনো কাণ্ডজ্ঞান নেই কোন অনুষ্ঠানে কি আচরণ করতে হয়, কি স্লোগান দিতে হয়। অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে স্লোগান এবং বিশৃঙ্খলা করছে, অন্য জিনিস নিয়ে সস্তা রাজনীতি করছে, অপমানজনক রাজনীতি করছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করছে। ফলে বিজেপি যখন ডাকে এবং তাদের ক্যাডারদের দিয়ে যে আচরণ করায় সেগুলো সম্মানজনক হয় না, রুচিসম্মত হয় না। এবং তিন, বাংলা ভাষা এবং বাঙালি ভারতীয়দের বিরুদ্ধে যে চক্রান্ত, অত্যাচার, সন্ত্রাস চালাচ্ছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় রেলে একটা রুটিন চিঠি পাঠিয়ে দিলাম, দিয়ে তারপর সেটা নিয়ে রাজনীতি করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না বলেই আমরা জানি। আরেকটা হচ্ছে যে এবারে যে আমন্ত্রণ পত্রগুলো পাঠানো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিজেপি ক্ষমতায় আসার পর এই রাজ্যে রেলের জন্য কি কি কাজ করেছে তার একটা পরিসংখ্যান তুলে ধরে দেওয়া হয়েছে। রাজনীতি করছে তো, এই আমন্ত্রণটাই তো রাজনীতি। আমন্ত্রণের উদ্দেশ্য রাজনীতি, আমন্ত্রণের বয়ান রাজনীতি। আমন্ত্রণ করার পর সেই এলাকায় বিজেপির লোকদের ঢুকিয়ে দিয়ে বিশৃঙ্খল আচরণ করা, গোটাটাই তো ওদের পরপর রাজনীতি। তো ফলে ওরা এই ধরনের রাজনীতি করছেন যেটা কুরুচিকর। এবং এই মূল তিনটে কারণ। আরে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেলমন্ত্রী হিসেবে বাংলাকে যা দিয়েছেন, শুধু রেলমন্ত্রী হিসেবে বাংলার প্রত্যেকটি জেলাকে, পাহাড় থেকে সাগর, জঙ্গলমহল থেকে রাঢ় বাংলা, প্রত্যেকটি জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়েছেন, যতগুলো নতুন ট্রেন, নতুন রুট, নতুন লাইন, নতুন প্রকল্প, বিপুল কর্মসংস্থান, সেটাই তো একটা নজির। ওদিকে 1 লাখি বালুরঘাট বলুন, এপাশ থেকে তমলুক দীঘা বলুন, এরকম অজস্র নতুন রুট মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন। মানুষ সুবিধা পাচ্ছেন। তো ফলে তাকে যদি একটা তাঁর তৈরি করা, তাঁর টাকা বরাদ্দ করা, সেখানে একটা রুটিন চিঠি পাঠিয়ে পলিটিক্স করতে যায়, তিনি কেন যাবেন সেখানে? বলছি, আজকে দিল্লিতে একটা ছবি ধরা পড়লো যে মল্লিকার্জুন খাড়গের পাশে অভিষেক কংগ্রেস সভাপতির পাশে তৃণমূল কংগ্রেসের সেকেন্ডারি কমান্ড। এটা কি আগামী দিনে রাজনীতিতে একটা নতুন বার্তা? না, এই তো কখনোই কোনো ছবি বা, তো স্বাভাবিক ব্যাপার যে দিল্লিতে যেখানে বিজেপি বিরোধী আন্দোলন চলছে, এসআইআরকে কেন্দ্র করে, নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট ভূমিকাকে কেন্দ্র করে যে আন্দোলন, সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরব হয়ে আছে। লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলি সব এককাট্টা হয়ে লড়ছে। তো সেখানে কংগ্রেস সভাপতি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, লোকসভার দলনেতা, বাকি পার্টিগুলির সিনিয়র নেতৃবৃন্দ তারা একসঙ্গে প্রতিবাদ করেছেন। এ তো স্বাভাবিক। শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফলাফল বের করতে হবে, রাজ্যপালের হস্তক্ষেপ চাইছেন। বললেন যে 5 লক্ষ ছাত্রছাত্রীর অভিভাবক। দেখুন, এটা তারাও জানেন, যেটা আইনি জট পাকিয়ে এই ফলগুলোকে আটকে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার চাইছেন
এই জট খুলে যেতে, এই জটের সঙ্গে শুধু জয়েন্টের ফল নয়, শুধু উচ্চ মাধ্যমিকের ফল নয়, অনেক কিছু আটকে আছে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু এটা যেভাবে আবার নতুন জট পাকানো হচ্ছে, আইনি জট, তো সেটা তো এরকম কেউ বললেই দুম করে খুলে গেল। আমরা তো চাইছি জটটা খুলে যাক এবং অবিলম্বে শুরু। কেন তৃণমূল কংগ্রেস কেন চাইবে? যে ছেলেমেয়েরা হ্যারাস্ট হচ্ছে, অভিভাবকরা চিন্তায় আছেন। তো শুভেন্দুবাবুর তো উচিত তাঁর দলের যে সমস্ত আইনজীবীরা এই জট পাকাচ্ছেন, তো তাদেরকে গিয়ে বলা জটটা না পাকাতে। তার বদলে উনি রাজভবনে যাচ্ছেন কেন? 15ই আগস্ট বিকেলে উনি আসতে পারেননি, চা জল খাবার খেতে গেছিলেন। উনি আর একটা জিনিসও বলেছেন যে যদি আগামী সপ্তাহের মধ্যে ফল না বেরোয় তাহলে অভিভাবকদের নিয়ে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসবে। ওনার কলকাতায় একটা বসার জায়গা দরকার, কারণ শ্রমিক ভট্টাচার্য বসে থাকলে উনি রাজ্য অফিসে ঢুকতে পারছেন না। ফলে কোনো না কোনো জায়গায় তো ওনাকে বসতে হবে, সেই জন্য বিকাশ ভবনটা ভেবেছেন। আসল সমস্যাটা হচ্ছে ছেলে মেয়েগুলোকে বিপদে ফেলা হচ্ছে মামলা করে করে। সেটা তো ওনাদের রাম বামের আইনজীবীরাই করছে, সেইগুলোকে আগে থামান না। আইনি জট পাকিয়ে এটাকে আটকানো হচ্ছে, তারপর আবার সেখানেই তারা বসে ছবি তুলবেন, নাটক করবেন। এ কি করে সম্ভব? বলছি যে শান্তনু সিনহা বিশ্বাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ওনাকে অবৈধভাবে এক্সটেনশন এবং প্রমোশন দিয়েছে সরকার এবং আদালতে যাওয়ার হুমকি দিচ্ছেন শুভেন্দু। ও তো শুভেন্দু কথায় কথায় আদালতে যাওয়ার হুমকি দেন। ওনার বাড়ির যাতায়াতের পথে আদালত পড়ে, হয়তো কি করা যাবে? আরে একজন পুলিশ অফিসার, তিনি তার কর্মজীবন শেষের পর যদি মনে করেন আমি আর একটু থাকবো, আমি কাজ করব, কর্মজীবনে থাকবো, এরকম সব জায়গায় হয়, সব রাজ্যে হয়। এটা একটা সিস্টেম। এক্সটেনশন শব্দটাই তো আছে ওই জন্য, এবং আইনে আছে এটা। হিন্দু মজুমদারের ক্ষেত্রে প্রতিবাদে আজকে যাদবপুরের প্রাক্তনীরা মিছিল করছে এবং বলছেন যে এটা ওই যত যারা মিছিল করেছে তাতে রংটা ধরা পড়ে গেছে। যাকে অ্যারেস্ট করা হয়েছিল তিনি যে বিশৃঙ্খলাটা তৈরির সঙ্গে যুক্ত ছিলেন হোয়াটসঅ্যাপে, নিজে যেখানেই বসে থাকুন, তিনি কৃতি ছাত্র হতে পারেন এবং সে নিয়ে কোনো সন্দেহও নেই। কিন্তু কৃতি ছাত্র অপরাধ করলে আইন প্রযোজ্য হবে না, এটা আবার দেশের আইনে নেই। আর আজকে যারা লাফালাফি করছে তাতে বোঝাই যাচ্ছে রংটা কি, এবং যা অভিযোগ ছিল সেগুলো ঠিক অভিযোগ ছিল, সেটা আরো বেশি করে ধরা পড়ে যাচ্ছে যারা নেবেছেন তাদের কীর্তিকলাপে। আদালতে জামিন যেতেই পারে, অ্যারেস্ট হওয়া, জামিন পাওয়া, এগুলো তো মানে একটা আইনের পথ। এবং তিনি যে করেছেন, তিনি দূর থেকে যে সমস্ত প্ররোচনা দিয়েছেন, যা লিখিত আছে তার উপর দাঁড়িয়ে অ্যারেস্ট হয়েছিলেন। পুলিশ কাস্টডিতে জিজ্ঞাসাবাদ করেছে, তদন্তের স্বার্থে যেটুকু যা করার করেছে, তারপর আইনে জামিন পেয়েছে, মিটে গেল। এটা হচ্ছে যে 100 দিনের কাজে তো টাকা মেটাতে বলেছিল হাইকোর্ট, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তারা চলে গেল। এটা অত্যন্ত আপত্তিকর। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে টাকা দিচ্ছিল না কেন্দ্রীয় সরকার, বঞ্চনা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের টাকা থেকে দিচ্ছে না, হাইকোর্ট বলল দিতে হবে টাকা। এখন শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে হাইকোর্টকে চ্যালেঞ্জ করে, অর্থাৎ পশ্চিমবঙ্গকে যাতে টাকা দিতে না হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতি প্রতিহিংসা পরায়ণ যে মনোভাব, সেটা আরো একবার স্পষ্ট হয়ে গেল। আজকে এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছিল এবং সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ গিয়ে তাকে তার বাড়ির তল্লাশি, তাকে আটক করে। এটাকে প্রতিহিংসা করার রাজনীতি বলছে, বলতে পারবো। মধ্যমগ্রামে বিস্ফোরণে মৃত্যু, পুলিশের সন্দেহ এলইডি বিস্ফোরণ। কারা করেছে, কাদের হাতে ছিল, কারা যুক্ত, এর পেছনে কোনো ডিপ রুটেড কনস্পিরেসি আছে কি নেই, গোটা বিষয়টা তদন্ত চলছে। ইমপিচমেন্টের কথা বলা হচ্ছে বিরোধীরা। বলছি যে থ্যাংক ইউ। আগামীকাল সাংগঠনিক একটা বৈঠক হওয়ার কথা তমলুক, তার আগে একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে তমলুকের কাউন্সিলর সত্যি কথা বলে ফেলে কান ধরে ক্ষমা চেয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়,
পার্থসারথী মাইতি তমলুক পুরসভার 2 কোটি টাকার বকেয়া ট্যাক্সের খবর ফাঁস করে দলের রোষানলে পড়েছেন তৃণমূলের বিদ্রোহী কাউন্সিলর এবং আইনজীবী পার্থসারথী। আর একটা লাস্ট হচ্ছে যে রাজ্যপালের কাছ থেকে একটা মাইগ্রেন্ট লেবার নিয়ে রিপোর্ট করেছেন। মানে বলছেন 1000 জনকে হরিয়ানা পুলিশ তুলেছিল, 915 জন বেরিয়েছে বাংলাদেশের অনুপ্রবেশকারী। শুভেন্দু বলেছেন শুভেন্দুবাবু মানে কার মুখপাত্র? রাজভবনের মুখপাত্র? সে তো এখনো কিছু বোঝা যায়নি যে শুভেন্দুবাবু রাজভবনের মুখপাত্র কিনা। প্রথম কথা হচ্ছে যে যদি বাংলাদেশ থেকে একজনও কেউ ঢুকে থাকে তাহলে সেটা অমিত শাহের বিএসএফের ফেলিওর। কারণ তারা বাংলার সীমান্ত দিয়েও 2 জন ঢুকলে, ত্রিপুরার সীমান্ত দিয়ে 20 জন ঢুকছে, ধরা পড়েছে। এবং তারা আগরতলা স্টেশন থেকে ট্রেনে উঠে দিল্লি যাচ্ছিল, আগরতলা স্টেশন থেকে ট্রেনে উঠে কলকাতা আসছিল, তারা ধরা পড়েছে। ফলে কোথাও কোনো বাংলাদেশি পাওয়া গেলেই সেটা পশ্চিমবঙ্গ সরকারের দিকে আঙুল তুলে বক্তৃতা করা কোনো কারণ ঘটেনি। প্রথম ব্যর্থতা অমিত শাহের, সীমান্ত রক্ষা করতে পারে না। আর দ্বিতীয় ব্যর্থতা তো ত্রিপুরা থেকেও তারা অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে, সেগুলো আগে দেখুন। প্রাপ্ত বসুর বাবা প্রয়াত হলেও নির্বাচন কমিশনের ভোটার তালিকায় প্রাপ্ত বসুর নাম, বাবার নাম এখনো রয়েছে এবং শুভেন্দু অধিকারী বলেছেন এই জন্যই তো এসআইআর হওয়ার প্রয়োজন রয়েছে। আরে কি আশ্চর্য, এই তো নির্বাচন কমিশনের বিষয়। ব্রাত্য বসুর বাবার নামে তো কেউ ভোট দিয়ে দেয়নি, আজব কথা। ব্রাত্য বসুর বাবা প্রয়াত, সেটা নির্বাচন কমিশন ডিলিট করেনি, দায় নির্বাচন কমিশনের। আচ্ছা, তর্কের খাতিরে রইল যে এটা বুঝে নেওয়া ভালো, তর্কের খাতিরে ধরা গেল যে যে ভোটারের নামটা রয়ে গেল। তো ব্রাত্য বসুর বাবা তিনি তো বিশিষ্ট একজন নাগরিক এলাকার, তো তার নামে তো কেউ ভোট দিতে যায়নি। আর তার নামে যদি কেউ ভোট দিতে যেত, কেউ যদি গিয়ে ব্রাত্য বসুর বাবার নাম করে বলতো আমি অমুক ভোট দিতে যাব, পার্ট নাম্বার এই, সিরিয়াল নাম্বার এই, তাহলে তো সঙ্গে সঙ্গে বিরোধী যারা এজেন্ট আছে তারাই বলে দেবে যে না এটা হয়নি। তো আপনাদের লাস্ট কোনো ইলেকশনে আপনাদের এত ব্রেকিং নিউজের মধ্যে একটাও কি হয়েছে যে ব্রাত্য বসুর বাবার নামে ভোট দিতে গিয়ে ধরা পড়েছে? তো হয়নি, তাহলে এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? কমিশনের যে এই যে ভোটের প্রায় 1 বছর আগে এবার বুথ লেভেল এজেন্টদের তথ্য চাইছে কমিশন, এটাকে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস হাইকোর্টের দ্বারস্থ। হ্যাঁ, এটা তো চাইতেই পারে না। কেন চাইবে? আমাদের দলের কে এজেন্ট হবে সেটা আমরা ঠিক করব। আমরা সেটা আগে নির্বাচন কমিশনকে দিয়ে দিলে সেটা পরে মিসইউজ হবে না, তাদের উপর অন্য চাপ তৈরি করা হবে না, এর গ্যারান্টি কে দেবে? এই যে কমিশন গতকালও বললো যে তারা এসআইআর করবেই, কবে হবে সেটা ইয়ে, আর তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত পলিটিক্যালি বলেছে যে একজন ভোটারেরও নাম। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাই শেষ কথা, এটাই তৃণমূলের লাইন। এসআইআর নিয়ে যখন তৃণমূল প্রতিবাদ করা হচ্ছে, তখন ভরতপুরের বিধায়ক তিনি বলছেন এসআইআর নিয়ে কোনো সমস্যা নেই, কেন আপত্তি? আবার বলতে হবে, আবার সেই বেফাস মন্তব্য করে বলতে হবে। ওকে, থ্যাংক ইউ।